শিক্ষার্থী বন্ধুরা, কথা বোঝা যায় না, একটু চেক করে নিই আমরা। শিক্ষার্থী বন্ধুরা, একদম স্পষ্ট কথা। এখন কয়টা বাজে সাব্বির? 30 সেকেন্ড কম। আচ্ছা, আমরা 30 সেকেন্ড পর মোটামুটি শুরু করবো, 12:30 বাজলেই। ওকে। মেজাবিন সরকার, মাহিন ইসলাম, হোসেন সাদ জিহান, তিলোত্তমা পাল, মাকসুরা মারিন, সৌরভ হাসান, সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তামান্না খান তুবা, সৌরভ হোসেন, আফরোজা আহমেদ, তাসনিম রিবা, লিঙ্কন সরকার, রেজওয়ানা খানম, বিনা খান, রেজওয়ান আহমেদ, সাভিয়া রায়হানা, পূর্ণিমা হক, মোহাম্মদ আতিকুর রহমান, নীতি সরকার। মোটামুটি এখন পর্যন্ত 80 পার হয়েছে স্টুডেন্ট আমাদের। 150 পার হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব। নাসিম সুদীপ্ত, রয়েল, নাসিমুল, মালিহা, নসীন, খালেদ মাহমুদ আকিব, তানবীর কবির, মাইশা ফারজানা, সৌরভ হোসেন, তাইবা ইসলাম, ভালো আছি ভাইয়া, সাদমান, সাফাত নাফিস, নাসিমুল ইসলাম, কারিমা খাতুন, নসীন আঞ্জুম, আচ্ছা, মাহাতির মোহাম্মদ, রবিউল আওয়াল, কারিমা খাতুন, রিঙ্কন সরকার, মোহাম্মদ আল মোত্তাফিক, ফাতেমা খাতুন, সীমা, সুরাইয়া অ্যানি, আজরিন খাতুন, নূপুর, শ্রাবণী, মুনতাসির রহমান, ফারহানা খাতুন, বিপ্রদাস তুষার, নসীন আঞ্জুম, সাব্বির আহমেদ, সাদিয়া সিদ্দিকা, রবিউল আওয়াল, ফাইম রেজা, মুরাজ মেহফুজ, ফারহান মাসুক। আচ্ছা, আমরা মোটামুটি 140 স্টুডেন্ট এসেছে না? অমি তাহমিদুল ইসলাম, অমি অবশ্য খুবই নিয়মিত স্টুডেন্ট। রোবায়েত, মুরাদ মেহফুজ, বিদিশা ইসলাম, আঞ্জুমান আরা, সুদীপ্ত সরকার, তন্ময়, পূজা সরকার, অমি মোটামুটি ভালো আছে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের 150 স্টুডেন্ট ক্লাসে পার হয়ে গেছে, আমরা এখন ক্লাসটা শুরু করব। ওকে। আচ্ছা, তো দেখো একটু ভাইয়া, আচ্ছা, বইয়ের মনে রাখো, বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, কিছু জিনিস ভাইয়া জানো, এটা মাথায় রাখবা। অনলাইন ক্লাসগুলোতে আমি তোমাদের দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাই আমার উপস্থাপনটাও যেমন সহজ সরল হতে হবে, তোমাদের উপস্থাপনটাও কিন্তু অনেক সহজ সরল হতে হবে, বুঝছো? তোমরা গ্রুপে যখন একজন একটা প্রবলেম দেয়, আমি আগে বলি, ধরো আমি তোমাদের স্টুডেন্টরা দেখবা যারা গ্রুপে ক্লাস করার পর ক্লাস লেকচার আপলোড করে, তোমরা নিজেরা তো অনেকে আপলোড করো না, বেশিরভাগ স্টুডেন্টই করো না। যারা আপলোড করে তাদেরকে যে একটু অভিনন্দিত করবা। আচ্ছা, অভিনন্দন কথাটা না লিখো, অন্তত একটা রিয়্যাক্ট দিবা, তো একটা লাইক দিবা বা একটা লাভ রিয়্যাক্ট দিবা, ওয়াও রিয়্যাক্ট দিবা, সেটাও করো না। এর জন্য কিন্তু কষ্ট করতে হয় না তোমাদের। অন্তত সেই যে মানুষগুলো এই কাজগুলো করছে তারা কিন্তু উৎসাহিত হবে। আরেকটা বিষয় হচ্ছে, একজন স্টুডেন্ট যখন একটা প্রবলেম আপলোড করে, ওই একই প্রবলেম আরও 4-5 জনের আপলোড করা তো দরকার নাই, বরং কোনো কথা থাকলে কিছু থাকলে ওই প্রবলেমটার নিচে তোমরা কমেন্ট করবা। আমার কথা কি বুঝতে পারছো? বা তোমরা দেখবা, যেমন এই যে মনে রেখো যে কথাটা তোমরা বুঝতে পারোনি, এই জায়গায় কিন্তু তোমরা অনেক স্টুডেন্ট গ্রুপে আপলোড দেওয়ার জন্য দিয়েছো, আমি অ্যাপ্রুভ করি নিয়েছি। অমি বোধহয় প্রথমে দিয়েছিল প্রবলেমটা, অমিটটা অ্যাপ্রুভ করে, বাকিগুলো অ্যাপ্রুভ করি নাই। একটু গ্রুপটাতে দেখবা কে কী লিখছে, কে কী দিচ্ছে, কে কী পড়ছে, অন্তত তোমার বন্ধুরা কি করছে রুমে, তাদের সব কথাবার্তা দেখে তো তুমি কিছুটা গেস করতে পারবা। তাই কোনো স্টুডেন্ট যদি ভাই গ্রুপে কোনো কিছু দেয়, সেইটার গুরুত্ব দিয়ে দেখবা, কারণ তোমাদের তো ফ্রেন্ড, নিশ্চয়ই সে অপ্রয়োজনীয় কোনো কিছু দেয়নি, আর অপ্রয়োজনীয় কোনো কিছু দিলে তো আমি অ্যাপ্রুভও করতাম না। কি কথাটা বুঝতে পারছো? এগুলো দেখতে হয় ভাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো একটু আমরা শুরু করছি। সেইটা হলো, আসলে তোমাদের তো ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি পড়তে হয় না ভাইয়া, এসব প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়ার অনেক বিষয় আছে, অনেক ভাবে আছে। তো সেইটা হলো
এই যে বলা হয় যে আমরা গত ক্লাসে বলেছি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি জলীয় ক্ষারের সাধারণত বিক্রিয়া করানো হয়, সাধারণত সেখানে অ্যালকোহল উৎপন্ন হয়, আর অ্যালকোহলীয় ক্ষারের বিক্রিয়া করলে সেখানে অ্যালকেন উৎপন্ন। ভিতরে ব্যাপারগুলো কিন্তু আরও অনেক কিছু আছে ভাইয়া, বুঝা আমরা চেষ্টা করি তোমাদেরকে সহজভাবে বিষয়টা উপস্থাপন করতে। তো যদি আমাদের শাখাযুক্ত, যেমন ধরো CH3 CH Br CH3, তাই না, সহজ কথা হচ্ছে এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটার সঙ্গে যখন আমরা ভাইয়া এই যে অ্যালকোহলীয় ক্ষারের বিক্রিয়া করব, আমরা কি বলেছিলাম, এখান থেকে আলফা কার্বন থেকে হ্যালোজেনটা চলে যাবে আর বিটা কার্বন থেকে যাবে হাইড্রোজেন, তাই না। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেইটা হলো আলফা কার্বন, পাশেরটা হচ্ছে বিটা, তাহলে এটাও বিটা এটাও বিটা। এবং হাইড্রোজেনটা কোন বিটা কার্বন থেকে যাবে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। তো এখানকার দুটা বিটা কার্বনে তো একই সংখ্যক হাইড্রোজেন আছে, একটা থেকে সরালেই হলো। তাহলে ধরো আমরা এটা করলাম, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস পটাশিয়াম আর ব্রোমিন মিলে হয়ে গেল আমাদের পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে পানি, তাই তো। কিন্তু বলা হচ্ছে এইভাবে শাখা যুক্ত হয়ে না থেকে যদি সরলভাবে থাকে তাহলে সেক্ষেত্রে প্রধান উৎপাদটা হয় ইথার। আর আমি তোমাদের সুবিধার্থে বলেছি যে আসলে তোমরা যখন শুধুমাত্র এই ইথাইল হ্যালাইডটা দেখবা, ইথাইল হ্যালাইড, তোমরা যখন শুধুমাত্র ইথাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারের বিক্রিয়া করাবা, অন্য কোনো চিন্তা করতে হবে না। তোমাদের বইয়ে কিন্তু মেনলি লেখা আছে শাখাবিহীন, তো শাখাবিহীন হলে কিন্তু ওই প্রোপাইল হ্যালাইড বিউটাইল হ্যালাইড এদের ক্ষেত্রেও কিন্তু এই প্রধান উৎপাদ আসলে অ্যালকিনই হয়। তাই তোমাদের সুবিধার্থে বলি, পরীক্ষায় যদি কখনো তোমরা দেখো যে ইথাইল হ্যালাইড দিয়েছে, কি দিয়েছে ভাই, ইথাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় ক্ষারের বিক্রিয়া দিয়েছে, সেই ক্ষেত্রে তোমরা ইথারটা হবে প্রধান উৎপাদ। ওকে, দেখো ভাই, তাহলে এক্ষেত্রে কি হবে, এই যে CH3 CH2, এটা আরেকটা যুক্ত হবে CH3 CH2 এইটা, আর এটাই হবে মেনলি, এটাই হবে 90%, মানে এটাই হবে মেজর উৎপাদ। আর মাইনর উৎপাদটা হচ্ছে এই যে এটা 10%, আর সাথে যেটা হয় পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি। কি মনে থাকবে, আমি ঠিক সহজ করে বললাম তোমাদের যে যদি এই ইথাইল হ্যালাইড দেয় তোমার অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করতে, MCQ এ কিন্তু অপশনে এটাও থাকবে এটাও থাকবে। এগুলো তো মেনলি MCQ দিবে তোমাদের বিক্রিয়া পূর্ণ করতে, তোমরা অবশ্যই এইটা পূরণ করবা। কখন, যখন ইথাইল হ্যালাইড থাকবে। কথাটা নোট করে রাখবা, ঠিক আছে। তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে যে সরল শিকল অ্যালকাইল হ্যালাইড, তখন ব্যাপারটা তোমার ঝামেলায় পড়ে যাবা। শুধু এইটা মনে রাখবা যে ইথাইল হ্যালাইড যখন অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন এক্ষেত্রে প্রধান উৎপাদটা আসলে ইথার উৎপন্ন হয়। আর ভাষা যেটা লেখা আছে ভাই, আপাতত ওইটা না দেখলেও চলবে, ওখানে বলা আছে মেনলি যে অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করলে কেন অ্যালকিন উৎপন্ন হয়, আর জলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করলে কেন অ্যালকোহল উৎপন্ন হয়, সেটাই বলেছে। ওইটা পরে আমরা আরেকটু বেজ আমাদের ভালো হোক, ওইটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। মনে রেখো কথাটা, পরে আমরা তোমরা এমনি বুঝতে পারবা পরবর্তীতে, সমস্যা নাই। কিন্তু এইটা মনে রাখবা যে যদি ইথাইল হ্যালাইড ব্যবহার করা হয় অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া ভাই, তাহলে কিন্তু প্রধান উৎপাদটা ইথার উৎপন্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখবা পোলাপান গণহারে পূরণ করবে অ্যালকেন, কারণ জানে অ্যালকোহলীয় ক্ষারের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন উৎপন্ন হয়। ওকে, তাহলে গত ক্লাসে আমরা দেখেছি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে কখন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া হয়, কখন অপসারণ বিক্রিয়া হয়। তোমরা দেখবা বেনজিনের যখন প্রতিস্থাপন বিক্রিয়া হয় তখন কিন্তু ইলেকট্রন আকর্ষী হয়, তাই না। বেনজিনের যখন প্রতিস্থাপন বিক্রিয়া হয় তখন কিন্তু ইলেকট্রন আকর্ষী হয়। কেন ইলেকট্রন আকর্ষী হয়, কারণ তোমরা জানো যে বেনজিনে তো আসলে পাই ইলেকট্রন থাকে, তাই না। যদি আবার ইলেকট্রন আকর্ষী মানে তো ভাই বোঝয়, ইলেকট্রন আকর্ষী মানে হচ্ছে যারা পজিটিভ। তো বেনজিনের যখন প্রতিস্থাপন হয় তখন ইলেকট্রন আকর্ষী হয় এই কারণে যে এটা যেহেতু পজিটিভ, এই পাই ইলেকট্রন দ্বারা সে কিন্তু বিকশিত হয় না। বাট কেন্দ্র আকর্ষী যদি হয় তখন কি হবে বলতো, এই পাই ইলেকট্রন দ্বারা এই নেগেটিভ আয়নটা বিকশিত হয়ে যাবে। এই কারণে বেনজিনের যখন প্রতিস্থাপন বিক্রিয়া হয় তখন কিন্তু ইলেকট্রন আকর্ষী হয়। আর তোমাদের তো আমি প্রায় বলি যে ইলেকট্রন আকর্ষী কেন্দ্র বিক্রিয়াটা আসলে কি,
যে বিকারকগুলো অ্যাটাক করে, আক্রমণকারী বিকারক যে আকর্ষী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সেইটা। আক্রমণকারী বিকারকগুলো যদি এটা কি দেখো তো পজিটিভ চার্জ আছে না, তার মানে কি এই ইলেকট্রন আকর্ষী বিকারক, যাদের পজিটিভ চার্জ থাকে তারা কি হয়, ইলেকট্রন আকর্ষী বিকারক হয়। তার মানে এ যখন কাউকে অ্যাটাক করবে, আক্রমণ করবে, তখন বুঝবো এটা ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। আর এই নেগেটিভটা যখন আক্রমণ করবে তখন বুঝবা কেন্দ্র আকর্ষী বিক্রিয়া। অর্থাৎ আক্রমণকারী বিকারকগুলো যে আকর্ষী বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে সেইটা। অর্থাৎ বিক্রিয়া হচ্ছে দুই রকম, একটা ইলেকট্রন আকর্ষী, একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী। ইলেকট্রন আকর্ষী বিকারকগুলো যদি বিক্রিয়ককে আক্রমণ করে তাহলে সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া। আর কেন্দ্র আকর্ষী বিকারকগুলো যদি আক্রমণকারী বিকারক আক্রমণ করে সেইটা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিক্রিয়া। ক্লিয়ার কি তোমরা? আবার ক্লাস রাখা উচিত না উচিত এইগুলো নিয়ে কথা বলো কেন রে ভাই? যখন ক্লাস চলবে তখন ক্লাসের বিষয়গুলো দিকে মনোনিবেশ করবো, ওগুলো যদি মাথায় আসবে কেন? কি ফাইন রেজা কি লিখেছো ভাই? আক্রমণকারী বিকারক ইলেকট্রন আকর্ষী। আমার কথা কি বুঝতে পেরেছো ভাই? যে বিক্রিয়া তো দুই রকম, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, একটা হচ্ছে কেন্দ্র আকর্ষী বিক্রিয়া। যে আক্রমণকারী বিকারকগুলো যদি ইলেকট্রন আকর্ষী হয় তাহলে বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন আকর্ষী। আক্রমণকারী বিকারক যদি কেন্দ্র আকর্ষী হয় তাহলে বিক্রিয়াটা হচ্ছে কেন্দ্র আকর্ষী। বেনজিন বলের যখন কোনো বিক্রিয়া হয় সেটা ইলেকট্রন আকর্ষী হয় এই কারণে যে বেনজিনে তো পাই ইলেকট্রন আছে, যদি কেন্দ্র আকর্ষীগুলো মানে নেগেটিভগুলো আক্রমণ করতে চায় তাহলে পাই ইলেকট্রন দ্বারা এই নেগেটিভগুলো কিছুটা বিকশিত হয়, ফলে আক্রমণ করতে পারে না। আমার বিশ্বাস এই পর্যন্ত কথা তোমরা বুঝতে পেরেছ। বাট তার মানে বেনজিনের কার্বনকে যখন আক্রমণ করে তারা কি হয়, ইলেকট্রন আকর্ষী, আর অন্যগুলার ক্ষেত্রে সেগুলো হয় আসলে কেন্দ্র আকর্ষী। একটু দেখি আমরা তো গত ক্লাসে আমরা কি বলেছিলাম যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হলো এসএন বিক্রিয়া। এখন ভালো করে খেয়াল করো, অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে কেন্দ্র আকর্ষী বিক্রিয়া, যাকে ইংলিশে বলি আমরা সাবস্টিটিউশন অন নিউক্লিওফিলিক রিঅ্যাকশন, সংক্ষেপে বলা হয় এসএন বিক্রিয়া। এই এসএন বিক্রিয়াটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে SN1 বলি আমরা, আর একটা বলে থাকি SN2। আর আমরা যদি বাংলায় বলতে চাই যে SN1 এর পূর্ণভাবে বলতে চাই, বলতে কি বোঝানো হচ্ছে, এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। SN1 মানে বোঝানো হচ্ছে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো SN মানে 1 মান হচ্ছে এক আণবিক, আর SN2 মান হচ্ছে দ্বি আণবিক। SN1টা হলো এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর SN2 মান হচ্ছে দ্বি আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, তাহলে SN1 এবং SN2 বলতে আমরা কি বুঝতেছি, এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর SN2 মানে হচ্ছে দ্বি আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তোমাদের আণবিকত্ব কি মনে আছে? তোমাদের ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় বিক্রিয়ার ক্রম, কোন একটা বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো যে সকল বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক তাদের ঘাতের সমষ্টিকেই বিক্রিয়ার ক্রম বলা হয়। আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে, ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়। আর আণবিকত্ব হচ্ছে বিক্রিয়ায় যত মোল অংশ নেয়, খালি অংশ নিলেই হবে না, যত মোল, যে মোলের উপর বিক্রিয়ার বেগটা নির্ভর করে। কোন একটা বিক্রিয়ায় মনে করো দুইটা বিক্রিয়ক অংশ নিয়েছে, বিক্রিয়ার বেগ দুটার উপরে নির্ভর করেছে, ওই দুটা বিক্রিয়কের যত মোল অংশ নেই সেটা হচ্ছে আণবিকত্ব। আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু সংক্ষেপে দেখো। ধরো PCl3 প্লাস ক্লোরিন মিলে তৈরি করলো PCl5। আচ্ছা, বিক্রিয়ায় দুটা মূল অংশ নিচ্ছে, আমি ক্রমে আর যাচ্ছি না ভাই, শুধু আণবিকত্বটা দেখো। আণবিকত্ব জিনিসটা কি একটু দেখো, এটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ের জিনিস। সেইটা হলো এই যে দুটা বিক্রিয়ক অংশ নিয়েছে না ভাই, কয় মোল, এক মোল, এক মোল, দুই মোল, তার মানে এই বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 2। সাধারণত কোনো বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশ নেয়, সাধারণত কোনো বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশ নেয় তার সংখ্যাকেই বলা হয় ওই বিক্রিয়ার আণবিকত্ব।
যেমন এই বিক্রিয়ায় কয় মোল অংশ নিয়েছে ভাই 2 মোল, তাই এই বিক্রিয়ার আণবিকত্ব হচ্ছে 2। আণবিকত্ব জিনিসটা কি তোমাদের মনে পড়েছে বা যারা পড়নি বুঝতে পারছো কিনা? ফাইম রেজা লিখেছো, মনে আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা আমাকে একটু বলো, খুব সহজ জিনিস ভাইয়া, কোনো একটা বিক্রিয়ায় যত মোল অংশ নিবে সেই মোলটাই হচ্ছে ওই বিক্রিয়ার আণবিকত্ব। ওকে, তবে যদি আবার 2 মোল অংশ নেয় কিন্তু বিক্রিয়ার বেগ 2টার উপর নির্ভর করছে না, 1টার উপর নির্ভর করছে, তখন সেগুলোকে কিন্তু আবার বলা হয় এক আণবিক বিক্রিয়া। এক আণবিক। শোনো, তোমাদের ফার্স্ট পেপারের কনসেপ্ট বুকে এরকম এমসিকিউ আছে বেশ কিছু, দেখবা যে 2টা বিক্রিয়ক অংশ নিয়েছে কিন্তু বিক্রিয়ার বেগ আবার নির্ভর করছে 1টার উপর, তার মানে দেখে মনে হচ্ছে দ্বি আণবিক অথচ তারা এক আণবিক। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কিন্তু বলে থাকি সদ্য এক আণবিক বিক্রিয়া। সদ্য এক আণবিক বিক্রিয়া। জাস্ট পুরাতন জিনিস আমরা পড়ছি, কিন্তু পুরাতন জিনিস যারা ফার্স্ট ইয়ারে খুব ভালো করে পড়ালেখা করছে তাদের মনে আছে। আমি আবারও বলছি, কোন একটা বিক্রিয়ায় যত মোল বিক্রিয়ক অংশ নেই সেই মোলটাই হচ্ছে মেনলি ওই বিক্রিয়ার আণবিকত্ব। এখন ধরো 2টা বিক্রিয়ক অংশ নিয়েছে কিন্তু বিক্রিয়ার বেগ বলে দেওয়া হয়েছে 1টার উপর নির্ভর করে। বলবা ভাইয়া কেন 1টার উপর নির্ভর করবে? ধরো এটার পরিমাণ খুব বেশি নিয়ে ফেলেছি আমরা, তো যার পরিমাণ খুব বেশি নেওয়া থাকবে বিক্রিয়ায় কি সেইটার ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে? তোমাদের মনে নাই লিমিটিং বিক্রিয়ক, যে বিক্রিয়ার বেগটা কি হয় বলো দেখি, লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। তো এইটার পরিমাণ যদি খুব বেশি নিয়ে ফেলি আমরা, তখন দেখা যায় বিক্রিয়ার বেগটা তখন আর এইটার উপর নির্ভর করে না, শুধু এইটার উপর নির্ভর করে। তখন দেখে মনে হচ্ছে এরা দ্বি আণবিক বিক্রিয়া অথচ এক আণবিক, দেখে মনে হচ্ছে দ্বি আণবিক অথচ এক আণবিক। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলি আমরা সদ্য এক আণবিক বিক্রিয়া। ছদ্মবেশ মানে বোঝো না? বাংলাদেশের বেশিরভাগ রাজনীতিবিদরা কি মনে হয় এরাই খাঁটি দেশপ্রেমিক, এরাই রিয়াল দেশপ্রেমিক, কিন্তু দেশের 12টা কারা বাজাচ্ছে? এরাই তো বাজাচ্ছে। তার দেশপ্রেমটা তারা আসলে কি ছদ্মবেশ। কথা বুঝতে হবে? ছদ্মবেশ কি তুমি দেখতে একরকম, কাজ কারবারগুলো আসলে আরেক রকম। এদেরকে আমরা কি বলি? ছদ্মবেশ বলি। যেমন আমাদের ডিজি ড্রাইভার, তো ড্রাইভারই তার এটা মূল পেশা না। আসলে ড্রাইভারে করে কেউ 100 কোটি টাকার মালিক হতে পারে না। তাহলে আসলে হচ্ছে দেখাচ্ছে ড্রাইভার, কিন্তু তার ইনকাম সোর্স ড্রাইভিং না, অন্য কিছু। তার মানে ড্রাইভারটা কি? তার ছদ্মবেশ। সে ছদ্মবেশ ধরে আছে যে আমি ড্রাইভার, আসলে ড্রাইভারটা তার মূল আর্নিং সোর্স না। তাহলে ড্রাইভারটা কি? ছদ্মবেশ। অর্থাৎ যে যেটা না সেইটা হিসাবে থাকা, তার মানে কি? সে ছদ্মবেশ। তার মানে এটা আসলে এক আণবিক, কিন্তু এটা তো দ্বি আণবিক হওয়ার কথা আসলে। তার মানে এটা হচ্ছে একটা সদ্য এক আণবিক, যে দেখে মনে হচ্ছে দ্বি আণবিক অথচ সে নাকি এক আণবিক। তাই এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা সদ্য এক আণবিক বিক্রিয়া। ক্লিয়ার ভাই? যে 2টা বিক্রিয়ক যদি অংশ নেই, 2টা বিক্রিয়ক যদি অংশ নেই, 2টা বিক্রিয়ক যদি অংশ নেই তাহলে দ্বি আণবিক হওয়া উচিত, কিন্তু বিক্রিয়ার বেগ যদি 1টার উপর নির্ভর করে তখন সেটা এক আণবিক হয়। কি ক্লিয়ার? ওকে, সবাই বুঝতে পেরেছো মোটামুটি আর কি। অনেক সুন্দর সুন্দর উদাহরণ তোমরা ব্যবহার করছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমরা আপাতত অন্তত এগুলো কিন্তু ফার্স্ট ইয়ারের জিনিস ভাই, বুঝছো? যে কোনো বিক্রিয়ায় যদি 2টা বিক্রিয়ক অংশ নেয় তাহলে আণবিকত্ব 2, 3টা নিলে আণবিকত্ব 3, 1টা নিলে আণবিকত্ব 1, কিন্তু 2টা যদি অংশ নেয় কিন্তু বিক্রিয়ার বেগ যদি 1টার উপর নির্ভর করে, এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা সদ্য এক আণবিক বিক্রিয়া। সাবির বুঝতে পারছো? সদ্য এক আণবিক বিক্রিয়া যে দেখে মনে হবে দ্বি আণবিক, 2টা যদি অংশ নিয়েছে কিন্তু বেগ নির্ভর করছে 1টার উপর, তার মানে ছদ্মবেশ এটা। ওকে, তার মানে SN1 এবং SN2, তাই না? আমরা SN1 বলছি এক আণবিক কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায়, আর SN2 কে বলছি দ্বি আণবিক। তাহলে বিক্রিয়ায় তো এখানেও 2টা বিক্রিয়ক অংশ নিবে, এখানেও 2টা বিক্রিয়ক অংশ নেবে, কিন্তু এটা 1 এক আণবিক কেন বলো তো? কারণ এখানে বিক্রিয়ার বেগটা 1টা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, তাই এটার নাম হচ্ছে SN1। আর এখানে 2টা বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভর করে, তাই এটা হচ্ছে দ্বি আণবিক। তাই এটা হচ্ছে দ্বি আণবিক। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তো ভাই, যে SN1 বিক্রিয়া কি SN2 বিক্রিয়া কি? SN1 বিক্রিয়া তো 2টা বিক্রিয়ক অংশ নিবে, SN2 বিক্রিয়া তো 2টা বিক্রিয়ক অংশ নিবে, কিন্তু SN1 বিক্রিয়ায় 2টা বিক্রিয়ক অংশ নিল বিক্রিয়ার বেগ 1টার উপর নির্ভর করবে। তাহলে একটু আগে কি শিখলাম আমরা? সেই ধরনের বিক্রিয়াকে আমরা এক আণবিক বলে থাকি, তাই এটা হচ্ছে এক আণবিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর এখানে 2টা বিক্রিয়ক অংশ নিবে, তাই এটাকে বলি আমরা দ্বি আণবিক
কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আদি ফোন দিয়েছে নাকি? ওকে ওকে, সবাই বুঝতে পেরেছো আর কি, থ্যাংক ইউ। ক্লিয়ার ভাই এটা যে SN1 বিক্রিয়া কাকে বলি? আমরা সংক্ষেপে বললাম এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আর SN2টা কি বললাম ভাই আমরা? দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। কাকে বললাম যে SN1 বিক্রিয়া হচ্ছে দুইটা বিক্রিয়ক অংশ নিবে, কিন্তু বিক্রিয়ার বেগটা কি হবে ভাইয়া বলো তো? একটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা একটু আগে শিখলাম যে যদি দুটা বিক্রিয়ক অংশ নেই দ্বি আণবিকই হওয়া উচিত, কিন্তু বিক্রিয়ার বেগ যদি একটার উপর নির্ভর করে তখন ওটাকে আমরা এক আণবিক বলে থাকি। আর SN2 তো দুটার মানে দুটা বিক্রিয়া অংশ নেই এবং দুটার উপরে নির্ভর করে। তাহলে এইটুকু আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ। ওকে, আদি ফোন দিয়েছে, বলো যে ক্লাস শেষ করে অ্যাকসেপ্ট করছি। আচ্ছা প্লিজ, তাহলে একটু দেখি আমরা। তাহলে ক্লিয়ার যে যদি কোনো বিক্রিয়ায় দুটা বিক্রিয়ক অংশ নেই কিন্তু বিক্রিয়ার বেগ একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে আমরা এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলি। আর দুইটার উপরে যদি নির্ভর করে তাহলে সেটাকে আমরা দ্বি আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলি। ওকে, তাহলে আমরা এখন একটু কৌশল দেখব। এই কৌশলগুলো তোমাদের সিকিউয়ে ব্যাপক দেয়, খুব ভালো করে দেখবা। অপসারণ বিক্রিয়ার কৌশলও আমরা দেখব, E1 E2 আছে ওখানে, আবার ওটাও আমরা দেখব, কিন্তু ওইটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় দেয় না বললেই চলে। ইন্টারমিডিয়েট পরীক্ষায় মেনলি দেয় SN বিক্রিয়ার যে দুটা কৌশল আছে, SN1 এবং SN2। দেখো এখন ধরো CH3 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 CN অ্যালকাইল। ও আচ্ছা, আরেকটা কথা, SN1 আর SN2, তাই না? তো SN1 বিক্রিয়াটা নির্ভর করে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর, কিন্তু এটা ঘটে কিন্তু দুই ধাপে। এটা ঘটে দুই ধাপে। অ্যাকসেপ্ট করে নেওয়া যায়, তাই না? কই অ্যাকসেপ্টে কিছু আসেনি তো? না, তুমি দেখো তো, অ্যাকসেপ্ট করে নাও তো। আচ্ছা, SN1টা ঘটে দুই ধাপে। SN1 বিক্রিয়া ঘটে দুই ধাপে, আর SN2 বিক্রিয়াটা ঘটে এক ধাপে। ওকে, মাথায় থাকে যেন SN1 বিক্রিয়াটা একটা মাত্র বিক্রিয়ক ঘনমাত্রা কি হচ্ছে না করে দিছো। SN1টা ঘটে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, কিন্তু ঘটে কিন্তু ভাই দুই ধাপে। আর SN2টা দুইটা বিক্রিয়ক ঘনমাত্রার উপর নির্ভর করে কিন্তু ঘটে এক ধাপে। এটা যেন মাথায় থাকে, SN1টা ঘটে দুই ধাপে আর SN2টা ঘটে এক ধাপে। কি ক্লিয়ার? আমার ধারণা তোমরা বুঝতে পেরেছ যে SN1 বিক্রিয়াটা দুই ধাপে ঘটে, SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে। সহজ কথা, শোনো, বললা একটা সহজ উদাহরণ দিই তোমাদের। আচ্ছা একটু ভাই তোমরা ইয়ে করো তো, আমি একটু ইয়ে করি। অ্যাক্টিভ করে দিচ্ছ তুমি? শোনো, ধরো তোমরা দুই বন্ধু মিলে একটা ব্যবসা করছো। তো দুই বন্ধুর মধ্যে একজন একটু বোকাশোকা, একজন চালাক। স্বাভাবিক, বুঝতেই পারছো, ওই কোম্পানির ওই প্রতিষ্ঠানের যে কোনো একটা সিদ্ধান্ত কিন্তু যে বুদ্ধিমান তার উপর ডিপেন্ড করবে। তো সিদ্ধান্তটা কি করতে হবে তাহলে বলো দেখি? সিদ্ধান্তটা কিন্তু একজনের উপর যদি নির্ভরশীল, তাই দুইবার সিদ্ধান্তটা নেওয়া লাগবে। কিভাবে? একবার ওই বন্ধুকে বোঝানোর জন্য তার সাথে একটা সিদ্ধান্ত নিবা, এরপর বাসায় গিয়ে তুমি আবার নিজে নিজে একটা সিদ্ধান্ত নিবা যেটা তোমার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। মানে দুই ধাপে, মানে একজনের উপর নির্ভর করলে ওটা দুইবারই কাজটা করতে হয়, আর দুইজনের উপর যদি নির্ভর করে একবারে কাজটা হয়ে যায়। কারণ যা হবে আমরা এখানে একসঙ্গে বসেই কাজটা হবে, পরে কোনো কাজটা হওয়ার কোনো চান্স নাই। তাই মাথায় রাখবে এটা, যদি দুইজনের উপরে ডিপেন্ড করে একবারই কাজটা হয়ে যাবে, আর একজনের উপর যদি ডিপেন্ড করে কাজটা করতে দুইবার লাগবে। কারণ একবার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সাথে একটা মিটিং করতে হবে, আবার পরে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে ক্লিয়ার? এইভাবে মনে রাখবা যে SN1টা ঘটে দুই ধাপে আর SN2টা ঘটে এক ধাপে। ওকে, এইবার বিক্রিয়ার মেকানিজমটা দেখো ভাইয়া তোমরা। আমরা প্রথমেই SN1 বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো।
প্রথম ধাপে আগে কি হয় ভাই জানো? প্রথম ধাপে এখান থেকে সিএলটা এই বন্ধনটা ভাঙতে হয়। এই ভাঙনটা তো খুব সহজ না, তাপ তাপ দিয়ে তো ভাঙতে হয়, তাই এটা খুবই ধীরে ঘটে, খুবই ধীর গতি সম্পন্ন ধাপ, খুবই ধীর গতি। অর্থাৎ হ্যালোজেনটা আগে এখান থেকে বন্ধন ইলেকট্রনটা বের করে নিয়ে চলে গিয়ে একটা কার্বনিয়াম তৈরি করে, একটা কার্বনিয়াম তৈরি করে প্লাস হ্যালাইড প্রথম ধাপে। এবং এটা কিন্তু খুবই ধীরে ঘটবে, কারণ একটা বন্ধন ভাঙ্গা তত সহজ কাজ না। বন্ধনটা ধীরে ধীরে ভেঙে হ্যালোজেনটা তার বন্ধন ইলেকট্রনে বের হয়ে চলে যাবে, ফলে কার্বনিয়াম তৈরি হবে। কার্বনিয়াম যখনই তৈরি হয়ে যাবে, এদিকে তো কেন্দ্রাকর্ষী বিকারক তো রেডি যুক্ত হওয়ার জন্য, এই যে এ তো যুক্ত হওয়ার জন্য ভাই একদম রেডি, খুবই দ্রুত, খুবই দ্রুত। অর্থাৎ কার্বনিয়াম তৈরি হওয়ার সাথে সাথে এই যে কেন্দ্রাকর্ষী বিকারকটা এর সাথে যুক্ত হয়ে যাবে, হয়ে উৎপাদটা তৈরি করে ফেলবে। এই যে হয়ে গেল, এইভাবে বিক্রিয়াটা হয়। অর্থাৎ প্রথমে একটা কার্বনিয়াম তৈরি হয়, তারপর তার সাথে খুবই দ্রুত কেন্দ্রাকর্ষী বিকারকটা যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করে দেবে। কি ক্লিয়ার? বিষয়টা আসলে এরকম। আচ্ছা, কিরকম একটু পরে বলি, তার আগে একটু বলি তোমাদের, সেইটা হচ্ছে যে এই বিক্রিয়ার বেগটা কিন্তু প্রথম ধাপের উপর নির্ভরশীল। কারণ তোমরা জানো, এর আগে অনেকবার বলেছি যে তোমরা যদি দুই বন্ধু কোথাও ঘুরতে যাও, দুই বন্ধুর মধ্যে যে একটু বেশি স্লো, যে ধীর সম্পন্ন, যে অলস, ওই জায়গায় পৌঁছানোটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে, তাই না? আমরা বিক্রিয়ার ক্ষেত্রেও দেখেছি উৎপাদ লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। এখানেও তাই ভাই, যেহেতু এই ধাপটা খুব ধীরে ধীরে হয়, তাই কার্বনিয়াম যত সহজে তৈরি হবে, কি বললাম ভাই আমি? কার্বনিয়াম যত সহজে তৈরি হবে, বিক্রিয়া তত দ্রুত হবে। তাই প্রথম ধাপটা হচ্ছে এই বিক্রিয়ার গতি নির্ধারণী ধাপ। অনেক সময় এমসিকিউ দেয়, SN1 বিক্রিয়ার বেগটা কোন ধাপের উপর নির্ভর করে? প্রথম ধাপের উপর নির্ভর করে, কারণ এটা ধীর গতি সম্পন্ন, এবং এটাই হচ্ছে বিক্রিয়ার গতি নির্ধারণী ধাপ। এইটা যত দ্রুত হবে তত বিক্রিয়া দ্রুত ঘটবে। খুব সহজ কথা হচ্ছে, ধরো ভাইয়া তুমি একটা মেয়েকে পছন্দ করতা, তো মেয়েটার অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে, তারপরেও তুমি মেয়েটার সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক, মানে তাকে বিয়ে করতে ইচ্ছুক, তাহলে কি করতে হবে? ওই মেয়েটার সঙ্গে যার বিয়ে হয়ে গেছে তার বন্ধনটা আগে ভাঙতে হবে, তারপর তো না তুমি যুক্ত হতে পারবা তার সঙ্গে। তো বিয়ে যখন হয়ে গেছে, বন্ধন ভাঙ্গা কি ভাই এত সহজ কাজ? তাহলে ওই মেয়েটার সাথে তুমি কত দ্রুত যুক্ত হতে পারবা সেটা ডিপেন্ড করবে সে তার হাজবেন্ডের সঙ্গে কত দ্রুত ভাঙতেছে। কারণ তুমি তো রেডি ওর সঙ্গে যুক্ত হওয়ার জন্য নতুন করে, তার মানে ওদের বন্ধনটা যত দ্রুত ভাঙবে তুমি তত দ্রুত তার সাথে যুক্ত হতে পারবা। এই ব্যাপারটা ঠিক ওরকমই, যে এখান থেকে হ্যালোজেন যত সহজে চলে যাবে, ওয়েসটা তত সহজে, মানে কেন্দ্রাকর্ষী বিকারকটা তত সহজে চলে আসবে। এটাই হলো SN1 বিক্রিয়ার কৌশল। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? থ্যাংক ইউ, খুবই চমৎকার, তোমরা সবাই লিখেছো, বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই হলো ভাই আমাদের SN1 বিক্রিয়ার কৌশল। আচ্ছা, তামান্না খান তুবা লিখেছো, ভাইয়া অনেক ভালো বুঝতে পারছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই লিখেছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই লিখেছো, অনেক ভালো বুঝেছো। আমার খুব ভালো লাগতেছে যে আমি তোমাদের বিষয়গুলো বুঝাতে পারছি। এখন তোমরাই বলো তো দেখি, যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কোনটা, মানে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দ্রুত বিক্রিয়া দিবে নাকি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দ্রুত বিক্রিয়া দিবে? দেখি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, যে আমার এই অ্যালকাইল হ্যালাইডটা 3 ডিগ্রি হলে দ্রুত বিক্রিয়া দিবে নাকি 1 ডিগ্রি হলে বেশি দ্রুত বিক্রিয়া দিবে? মানে SN1 বিক্রিয়ায় 3 ডিগ্রি বেশি সক্রিয় নাকি 1 ডিগ্রি বেশি সক্রিয় হবে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, একটু প্লিজ জানাও তো ভাই। হান্নান আশরাফি লিখেছ 3 ডিগ্রি, লিনা সিয়া লিখেছ 3 ডিগ্রি, খালিদ মাহমুদ আকিব লিখেছ 3 ডিগ্রি, পূর্ণিমা হক লিখেছ 3 ডিগ্রি, সাইফুল ইসলাম লিখেছ 3 ডিগ্রি, আরিফা আক্তার 3 ডিগ্রি। থ্যাংক ইউ। আমি আর কি বুঝাবো ভাই তোমাদের, তোমরা তো নিজেরাই অনেক সুন্দর বুঝতে পেরেছ। কারণ তোমরা নিশ্চয়ই জানো ভাই, এই বিক্রিয়ার বেগ যেহেতু প্রথম ধাপের উপর নির্ভর করে, আর প্রথম ধাপে কি হয়, কার্বনিয়াম আয়ন তৈরি হয়, তাহলে যে কার্বনিয়ামটা যত বেশি স্থিতিশীল সেই কার্বনিয়াম তত দ্রুত তৈরি হবে। তার মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমার 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমার 2 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে,
1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কি হবে ভাই বলো তো, 1 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হবে। তাহলে যেহেতু কার্বনিয়ামের স্থায়িত্বের ক্রম হচ্ছে এইটা, তাই না? তোমরা কি একটা ব্যাপার খেয়াল করছো বা, আমি তোমাদের ইউটিউবে ওই যে কার্বনিয়াম, কার্বন আর ফ্রি রেডিকেল স্থায়িত্বের ক্রমটা দিয়েছিলাম এবং সেই ক্লাসে বলেছিলাম যে এই স্থায়িত্বের ক্রমটা যে কত জায়গায় লাগবে তোমরা চিন্তাও করতে পারবা না। এই যে 3 ডিগ্রি কার্বনিয়াম যেহেতু বেশি স্থিতিশীল, তাই ওটাই সহজে তৈরি হতে চাইবে। ওটা কোন অ্যালকাইল হ্যালাইড থেকে হবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে হবে। তাই SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম হলো ভাই এইটা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হবে 3 ডিগ্রি কার্বনিয়াম। যেহেতু স্থায়িত্ব বেশি তাই এটা সহজেই তৈরি হতে চাইবে, তাই বিক্রিয়ার বেগটাও সহজেই হবে। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তাহলে এই হলো আমাদের SN1 বিক্রিয়ার কৌশল, এতক্ষণ আমরা দেখলাম। এইবার আমরা অনেক কিছু দেখলাম, কিন্তু ভাই এর মধ্যে তোমরা একটু ভালো করে ফলো করবার, খাতায় লিখবা জিনিসগুলো, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু হাইলাইট করে নিই যে SN1 বিক্রিয়া কাকে বললাম। আমরা একটু হাইলাইট করছি ভাই, SN1 বিক্রিয়া কাকে বললাম আমরা, যে কোনো একটা বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার বেগ যদি অ্যালকাইল হ্যালাইড এবং কেন্দ্রাকর্ষী বিকারক যেটা আছে তার মধ্যে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে, মানে একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, সেটা কি? অ্যালকাইল হ্যালাইড। তাহলে সেই ধরনের বিক্রিয়াকে বলি আমরা এক আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, সংক্ষেপে বলি SN1 বিক্রিয়া। বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। প্রথমটা কি? ধীর গতি সম্পন্ন, পরেরটা দ্রুত গতি সম্পন্ন। বিক্রিয়ার বেগটা কোন ধাপের উপর নির্ভর করে? প্রথম ধাপের উপর নির্ভর করে। কেন নির্ভর করে? কারণ এটা ধীর গতি সম্পন্ন। এবং অ্যালকাইল হ্যালাইডের এই প্রতিস্থাপন বিক্রিয়ার SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। কারণ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে 3 ডিগ্রি কার্বনিয়াম তৈরি হয়, আর 3 ডিগ্রি কার্বনিয়ামটা বেশি স্থিতিশীল, তাই এটাই তৈরি হতে চাইবে। এই মোটামুটি ভাই। আচ্ছা, সুদীপ্ত সরকার তোমরা লিখেছো খুব মজার টপিক তো ভাই, অর্গানিক কেমিস্ট্রি তো সবই মজার ভাই, বুঝছো? তোমরা দেখো অর্গানিক কেমিস্ট্রি যত সামনে যাবা তত তোমাদের মজা লাগবে। তাহলে আমরা দেখলাম যে এই SN1 বিক্রিয়ায় বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। বলো তাহলে এমসিকিউ যদি কোশ্চেন দেওয়া হয় SN1 বিক্রিয়ার বেগ কোনটির ঘনমাত্রার উপর নির্ভর করে? অ্যালকাইল হ্যালাইড, নিউক্লিওফিলিক, উভয়ই? কোনোটিই না। তাহলে কি লিখবা তোমরা? অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। আর এই জন্যই এই বিক্রিয়াটার নাম হচ্ছে SN1 বিক্রিয়া। ওকে, এইবার আসি আমরা SN2 বিক্রিয়ার কৌশল। SN2 বিক্রিয়ার কৌশল দেখবো আমরা এখন, SN2 বিক্রিয়ার কৌশল। ওকে, তো দেখো এই যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এইটা একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, আগেরটা সিএল দিয়েছিলাম, এটাও সিএল দিলাম। যেহেতু SN2, আমরা SN1-এ কি দেখলাম? বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। কি সাবি, তাই কিনা? যে SN1-এ দেখলাম যে বিক্রিয়ার বেগ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে SN2-তে কি বলবো? দুটার উপর নির্ভর করবে, মানে SN1 অ্যালকাইল হ্যালাইড এবং কেন্দ্রাকর্ষী বিকারক দুটার উপরে নির্ভর করবে। এবং বিক্রিয়াটা কয় ধাপে ঘটবে? 1 ধাপে ঘটবে। SN2-তে 1 ধাপে। দেখো ভাই, খেয়াল করো, একটু খেয়াল করো, মানে এটার ঘনমাত্রার উপর ডিপেন্ড করবে, এটার ঘনমাত্রার উপরও ডিপেন্ড করবে, দুটার উপরই নির্ভর করবে। এখন কথা হচ্ছে এটা তো কেন্দ্রাকর্ষী বিকারক, তাই না? নেগেটিভ চার্জ। সিএলটাও তো নেগেটিভ চার্জ রূপে বের হয়ে চলে যাবে। তার মানে দুটা কিন্তু একই প্রকৃতির। স্বাভাবিক একই প্রকৃতিটা তো হবে না। তোমার বাড়ির কাজের ধরো বাগান পরিষ্কার করা মালি তোমার বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, তাহলে তোমার বাড়ি থেকে যদি মালি বের হয়ে যায় তাহলে ওই জায়গায় কাকে নিয়ে আসতে হবে? মালিকেই তো নিয়ে আসতে হবে। তোমার গাড়ির ড্রাইভার যদি চলে যায় তাহলে ওই জায়গায় কি করতে হবে? ড্রাইভারকে তো নিয়ে আসবে, মানে ড্রাইভার দ্বারাই তো ড্রাইভার প্রতিস্থাপন করতে হবে। তোমার গাড়ির ড্রাইভার দরকার, তুমি একটা মালি নিয়ে আসলা, তাহলে কি হবে? যে প্রকৃতির প্রতিস্থাপন করবা ওই প্রকৃতির জিনিস তো ওখানে নিয়ে আসতে হবে। এটা সহজ কথা ভাই। তার মানে সিএল চলে যাবে, ওইস আসবে। ওইস নেগেটিভ চার্জযুক্ত, তাহলে অবশ্যই সিএলটাও নেগেটিভ চার্জযুক্ত হবে। একটা কথা বলো তো ভাই, তোমরা তো আজকাল অনেকেই স্টার জলসা, স্টার প্লাস এই চ্যানেলগুলো খুব বেশি দেখো, এবং এই চ্যানেলগুলোতে দেখবা
চ্যানেলগুলো দেখলে মনে হবে যেন জীবন সংসারটা শুধুমাত্র ভাঙ্গাভাঙ্গির, এখানে শান্তি বলে কিছু নাই, সবসময় অশান্তি। আর কোনো একটা ছেলে যদি কোনো একটা মেয়ের সঙ্গে মিশতে যায় তাহলে সেখানে কোনো বন্ধুত্ব থাকতে পারে না, সেখানে কোনো আর কোনো রিলেশন থাকতে পারে না, মিশলেই বোধহয় সেটা পরকীয়া হবে। আমাদের স্টার জলসা, স্টার প্লাস এই নাটকগুলোর বৈশিষ্ট্য কিন্তু এরকমই, যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে মিশতেছে মানেই যদি তারা বিবাহিত হয়ে থাকে তাহলে সেটা পরকীয়া। তো যাক, সেই সূত্র দিয়েই বলি, ধরো একটা বিবাহিত ছেলে যদি একটা মেয়ের সঙ্গে মেশে, তাহলে ওই মেয়েটা আর তার ওয়াইফের সঙ্গে সম্পর্ক কিন্তু খুব মধুর হওয়ার কথা না। আমাদের স্টার জলসা, স্টার প্লাস নাটকে যেটা হয় আর কি, যে একটা বিবাহিত ছেলে যদি অন্য একটা মেয়ের সঙ্গে মিশতে যায় তাহলে অবশ্যই ওই অন্য মেয়েটা আর এই বিবাহিত ছেলেটা যে বউ, এদের মধ্যে সম্পর্ক নিশ্চয়ই কি খুব ভালো হওয়ার কথা না, খুবই খারাপ হওয়ার কথা। এক্ষেত্রেও তাই, সিএল সরে যাবে, ওই চলে আসবে, সিএলের সাথে ওয়েসের সম্পর্ক খুব ভালো হওয়ার কথা না ভাই। তাই কার্বনের সাথে সিএলটা যেদিকে থাকবে ওয়েসটা তার বিপরীত দিক থেকে অ্যাটাক করবে। ওই যে বললাম সম্পর্ক খারাপ হলে কি ওই দিক থেকে অ্যাটাক করবে, কি করবে বলো দেখি, বিপরীত দিক থেকে অ্যাটাক করবে। তাহলে আমরা কি বললাম, SN2 বিক্রিয়াতে কি ঘটে ভাই বলো তো, যে এই যে হ্যালোজেনটা কার্বনের যে পাশে থাকবে ওয়েসটা ঠিক তার বিপরীত পাশে থেকে অ্যাটাক করবে। অর্থাৎ যেহেতু আমার সিএলটা মানে হ্যালোজেনটা এই পাশে আছে, তাহলে ওয়েসটা তার বিপরীত দিক থেকে অ্যাটাক করবে, কারণ এই দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো হওয়ার কথা না, কারণ একে সরিয়ে তো ওই জায়গায় আসবে। অর্থাৎ বিবাহিত ছেলেটার বউ মনে করছে যে ওই মেয়েটা আমার হাজবেন্ডের সাথে যুক্ত হলে আমাকে তো এখান থেকে বের হয়ে চলে যেতে হবে, তাই এই দুই পাবলিকের মধ্যে সম্পর্কটা খুব মধুর হওয়ার কথা না। ওকে, তাহলে ব্যাপারটা কি ঘটবে দেখো, বিক্রিয়ার এক ধাপেই ঘটে, কিন্তু মাঝে একটা অবস্থা তৈরি হয়। সেটা কি জানো, ওয়েসটা যখন ধীরে ধীরে কার্বনকে অ্যাটাক করবে, কারণ এ যেদিকে থাকবে তাহলে তার বিপরীত দিক থেকে অ্যাটাক করবে, তো বিবাহিত ছেলেরা বউ কি তখন আর থাকতে চাইবে যে তুমি যখন ওই মেয়েটার সাথে যুক্ত হচ্ছ তাহলে আমি আর থেকে কি করব। এ যখন একটু একটু করে সাথে যুক্ত হয়ে থাকবে, এ তখন একটু একটু করে এখান থেকে বের হয়ে চলে যেতে চাইবে। আর এই সদস্যগুলো তখন কি করবে, বাড়ির অন্যান্য সদস্যগুলো যেহেতু এদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছে, বলছে ভাই তোমরা সবাই ভালো থেকো, প্রয়োজনে আমরা আমাদের জায়গাগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখো সাব্বিরের এইদিকে ছিল না, এরা কিন্তু জায়গা ছেড়ে দিয়েছে। দেখো কার জন্য, ওয়েসের জন্য, যে তুমিও থাকো, সবাই শান্তিতে থাকো, আমরা একসঙ্গে থাকতে চাই। এটা একটা মধ্যবর্তী অস্থায়ী অবস্থা ভাইয়া, এটা একটা অস্থায়ী অবস্থা, মধ্যবর্তী অবস্থা। এটা কিন্তু কোনো ধাপ না, জাস্ট দেখানো হচ্ছে যে কিভাবে বন্ধনটা গঠন আর বন্ধনটা ভাঙ্গন হয়। ফাইনালি হ্যালোজেন যখন দেখতে পাচ্ছে যে ওয়েসটা তার সাথে যুক্ত হয়েই গেল, এ তখন বলবে আমি আর থেকে কি করব, আমি এখান থেকে বের হয়ে চলে গেলাম। সে তখন বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। আর এই পাবলিকরা তখন বলবে ওকে যখন এত চেষ্টা করো রাখতে পারলামই না, চলো জায়গাটা আমরাই দখল করে ফেলি। তখন এটা এরকম হয়ে যাবে। অর্থাৎ SN2 বিক্রিয়ার যৌগের যে জ্যামিতিক গঠনটা ভাইয়া, SN2 বিক্রিয়ার যৌগের যে জ্যামিতিক গঠনটা সেটা পুরা 80 ডিগ্রিতে ঘুরে যায়। দেখো হ্যালোজেনটা এইদিকে ছিল, ওইটা হ্যালোজেন নিয়েছিলাম না, সরি আমি এক্স লিখেছি আর কি, যেহেতু সিএল নিয়েছিলাম। দেখো ঘুরে গেছে। আমি আরেকবার বলছি, এইটা কিন্তু কোনো ধাপ না ভাইয়া, জাস্ট এটা একটা মধ্যবর্তী অবস্থা, যে কিভাবে বন্ধন ভাঙ্গন গঠনটা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। তাহলে প্রথম থেকে একবার বলি, বিক্রিয়ার বেগ যেহেতু দুটার উপরেই ডিপেন্ড করে, তাই একসাথেই ঘটনাটা ঘটবে। কি সেটা, ওয়েসটা যখন কার্বনকে অ্যাটাক করবে, হ্যালোজেনটা তখন আস্তে আস্তে বের হয়ে চলে যাবে। কোন দিক থেকে অ্যাটাক করবে, হ্যালোজেনটা যেদিকে থাকবে ঠিক তার বিপরীত দিক থেকে অ্যাটাক করবে। কেন বিপরীত দিকে অ্যাটাক করে, কারণ যে বললাম একটু আগে, দুজনের মধ্যে সম্পর্ক তো খুব ভালো হওয়ার কথা না, দুইজন তো একই প্রকৃতির। হ্যালোজেন যখন ওয়েস থেকে পরিপূর্ণভাবে যুক্ত হয়ে যাবে, হ্যালোজেনটা তখন ওখান থেকে পরিপূর্ণভাবে বের হয়ে চলে যাবে। দেখো এই মূলকগুলা এই দিকে ছিল, এবার পুরা 80 ডিগ্রিতে ঘুরে ওই দিকে চলে গেছে। অর্থাৎ SN2 বিক্রিয়ায় কিন্তু যৌগের জ্যামিতিক গঠন চেঞ্জ হয়ে যায়, যেটা SN1-এ কিন্তু হয় না। এগুলো প্রত্যেকটা বাক্য যে আমি বলতেছি একটা করে কিন্তু MCQ ভাই, তোমরা সালের প্রশ্নগুলো দেখবা তাহলে বুঝতে পারবা। আচ্ছা, প্লিজ তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, বা SN2 বিক্রিয়াটা বুঝতে পারলা কিনা একটু বলো তো ভাই। SN2 বিক্রিয়ার কৌশল তোমরা বুঝতে পারলা কিনা আমাকে একটু বলো। আচ্ছা, মেজাবিন সরকার লিখেছো নাইস এক্সাম্পল, অমি লিখেছো সব অভিমানের খেলা।
আচ্ছা মিনি জানতে হেভি লাগলো ভাই, একদম ক্লিয়ার। আচ্ছা এই যে নেট প্রবলেম ভাই, তোমার নেট প্রবলেম কথাগুলো কেন বলো ভাই, বলো আমি কি তোমাদের নেট প্রবলেমগুলো সলভ করতে পারবো? প্লিজ এগুলো বলো না। থ্যাংক ইউ সবাই লিখেছ ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সবাই ক্লিয়ার লিখেছ। তাহলে এই আমরা দেখলাম বা SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল। ওকে, তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখলাম, বিক্রিয়ার বেগটা একটা মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে, আর SN2 এর ক্ষেত্রে দুইটা বিক্রিয়ক ঘনমাত্রার উপর নির্ভর করবে। আমরা SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম দেখেছিলাম যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আর SN2 এর বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম হচ্ছে ভাইয়া 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কেন আমি বলে দিচ্ছি দাঁড়াও, কারণ SN1 বিক্রিয়ায় কিন্তু কার্বনিয়াম তৈরি হচ্ছিল, তাহলে কার্বনিয়াম যত সহজে তৈরি হবে SN1 বিক্রিয়া তত সহজে ঘটবে, কিন্তু SN2 বিক্রিয়ায় কিন্তু ভাইয়া কোনো কার্বনিয়াম তৈরি হয়নি। আমি এগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট বুকে SN1 SN2 এই বিক্রিয়াগুলোর মধ্যে কিন্তু কম্পেয়ার করেছি ভাইয়া, এগুলো দেখবা। তো কেন দেখো, কারণ এই যে তোমরা জানো, এটা বারবার বলি আমি, কোনো যৌগে কেন্দ্রীয় মৌলের সঙ্গে যে পরমাণু বা মূলকগুলো থাকবে সবসময় কোনো আক্রমণকারী বিকারক যদি আক্রমণ করে, অর্থাৎ ধরো স্টার জলসার কোনো নাটকে ওই যে বিবাহিত ছেলেটার সঙ্গে যদি অন্য কোনো একটা মেয়ে যুক্ত হওয়ার চেষ্টা করে, পরিবারের অন্য সদস্যগুলা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে, এটা স্বাভাবিক ভাই। যে বিবাহিত ছেলেটার সঙ্গে যদি অন্য কোনো একটা মেয়ে বাড়িতে এসে সে ওই ছেলেটার সঙ্গে যুক্ত হতে চায়, তাহলে পরিবারের অন্য সদস্যগুলা কি করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। এখন সেই বাধা দানকারী মানুষগুলো যদি হেভি ওয়েট হয় তাহলে বাধার পরিমাণটা বেশি হবে, আর বাধা দানকারী মানুষগুলোর যদি ওয়েট কম হয় তাহলে বাধাটা কী হবে বলো, কম হবে। ওই মেয়েটা তাহলে সহজেই যুক্ত হতে পারবে। সহজ কথা কিনা, যে আমি একটা বিবাহিত ছেলে, আমার সঙ্গে যদি কোনো মূলক যুক্ত হতে চায়, অন্য কোনো মেয়ে যুক্ত হতে চায়, তাহলে আমার পরিবারের যে সদস্যগুলো আছে তারা ওই মেয়েটাকে কী করবে, বাধা দিবে। এখন আমার চারিপাশে যে মানুষগুলো আছে তারা যদি হেভি ওয়েট হয়, তারা ওয়েট সম্পূর্ণ যদি বেশি হয়, তাহলে ওই মেয়েটাকে বাধা সহজে দিতে পারবে, আর ওয়েট কম হলে বাধাটা কী হবে ভাই বলতে, কম হবে। খুব সহজ কথা এটা, এখানেও তাই ভাই। দেখো এদের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, মানে এটা 1 ডিগ্রি, তার মানে বাধাটা কিন্তু কম হবে, কারণ এই মূলকটা বড়। এটা 1 ডিগ্রি না, দেখো তো এই মূলকটা বড়, কিন্তু এই মূলকগুলো তো ছোট। বাট এটাও যদি অ্যালকাইল গ্রুপ হতো, মানে 2 ডিগ্রি, তাহলে বাধা বেশি হতো। বাধা বেশি হলে সে সহজ আক্রমণ করতে পারতো না। এটাও যদি অ্যালকাইল হতো, মানে আরো বড় মূলক যদি হতো, তার মানে কয় ডিগ্রি হলো, এটা 3 ডিগ্রি, তার মানে বাধা আরো বেশি হতো। আর বাধা বেশি হলে কি হতো, বিক্রিয়াটা ধীরে হতো। তাহলে 1 ডিগ্রিতে যেহেতু একটা মাত্র অ্যালকাইল গ্রুপ থাকে, কি আবার ধরো মিথাইল হ্যালাইড হলে বাধা আরো কম, মিথাইল হ্যালাইড যদি হয় তাহলে বাধা আরো কম, কারণ মিথাইল হ্যালাইডের ক্ষেত্রে কি কোনো অ্যালকাইল গ্রুপই নাই, সবই হাইড্রোজেন। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকে, কোনো যৌগকে যখন কোনো আক্রমণকারী বিকারক আক্রমণ করে, কেন্দ্রীয় পরমাণুর সাথে যে পরমাণু বা মূলকগুলো যুক্ত থাকে সেগুলো দ্বারা ওই আক্রমণকারী বিকারক কিছুটা কি হয় ভাই বলতো, বাধাগ্রস্ত হয়। যে এই বাধাটার নাম কি বলি আমরা, এর আগেও বলেছি স্টেরিক বাধা। কি বললাম ভাই আমরা, স্টেরিক বাধা। এই স্টেরিক বাধা যত বেশি হবে বিক্রিয়া তত ধীরে হবে। তাহলে স্টেরিক বাধা কারা বেশি করতে পারবে, ওই যে বললাম হেভি ওয়েট মানুষ যদি থাকে, হেভি ওয়েট মূলক যদি যুক্ত থাকে, 3 ডিগ্রিতে 3টে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, বাধা সবচেয়ে বেশি হবে, তাই সহজে বিক্রিয়াটা হবে না। 1 ডিগ্রিতে একটা অ্যালকাইল গ্রুপ, বাধা কম হবে। স্টেরিক বাধা কম হওয়ার কারণেই এই 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা SN2 বিক্রিয়ায় সবচেয়ে সহজে ঘটে। আচ্ছা শ্রাবণী কি লিখেছো ভাইয়া, আমি কি তাহলে স্টার জলসা শুরু করবো অনলি ফর, না 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 না, স্টার জলসা শুরু করতে হবে না। অন্তত স্টার জলসায় যে এই কাহিনীগুলো ঘটে, আমি তো স্টার জলসা ভাই দেখি না, স্টার প্লাসও দেখি না, তো এইটুকু তো জানি যে এগুলো তো আসলে কি ঘটনাটা ঘটে, পেপার পত্রিকা সব জায়গায় তো দেখা যায়। পড়ালেখার জন্য স্টার জলসা দেখা লাগবে না ভাই। আশিক জন আশিক লিখেছো, সব ভুলে গেল। হ্যাঁ ভাই, উদাহরণের কারণে বাবার মনে পড়বে যে ভাইয়া কি বলেছিল, যে মেয়েটা যদি ছেলেটার সাথে যুক্ত হতে চায়, ওই নতুন মেয়েটা, তাহলে তার চারিপাশে মানুষগুলো বাধা দিবে, যে এই বাধাটার নাম কি, স্টেরিক বাধা। তাহলে বাধা কখন বেশি হবে, যখন এদের সাথে বড় বড় মূলকগুলো যুক্ত থাকবে। তাহলে ক্লিয়ার, অমি লিখেছো ক্লিয়ার, সাবিনা ইয়াসমিন বুঝলাম ভাই। তাহলে আমার ধারণা
SN1 এবং SN2 এই দুইটা বিক্রিয়া থেকে সিকিউ কোশ্চেন দিক আর যে কোনো ধরনের এমসিকিউ দিক না কেন আমার মনে হয় তোমরা সেগুলো করতে পারবা। কি পারবা না? যে কোনো ধরনের প্রশ্ন দিলে আমার মনে হয় তোমাদের হবে। কি দিবে এখান থেকে? SN2 বিক্রিয়া কয় ধাপে ঘটে, কোনটির উপর নির্ভর করে, ক্রমগুলো কি, সব তোমরা আমার ধারণা পারবা। তো আমাদের মোটামুটি আজকের ক্লাসটা 45 মিনিট হয়েছে, তাই না? তো আজকে আমরা শুধুমাত্র এই SN1 এবং SN2 বিক্রিয়ার কৌশল দেখলাম। সামনে ক্লাসে আমরা অপসারণ বিক্রিয়া, অপসারণের ইংরেজি কি? ইলিমিনেশন রিয়াকশন। প্রথম অক্ষরটা হচ্ছে ই। এই অপসারণ বিক্রিয়ার কৌশল দেখব E1 এবং E2। এগুলো অবশ্য দেখতে বেশি টাইম লাগবে না, কারণ SN1 এবং SN2 বিক্রিয়ায় তো আমাদের বেশিরভাগ কথা বলা হয়ে গেছে, তাই E1 এবং E2 বলতে আমাদের খুব বেশি টাইম লাগবে না। E1 বললাম কেন? অপসারণ, ইলিমিনেশন। প্রথম অক্ষরটা ই, এটাও দুই প্রকার, E1 এবং E2। এই দুইটা কৌশল আমরা সামনের দিন দেখব। দেখার পর আমাদের এমসিকিউ যদি একটা বিক্রিয়া দিয়ে বলা হয় মানে কি, অনেক জায়গায় বলা হয়েছে যে এই বিক্রিয়াটা কোন কৌশল অনুসরণ করে, E1, E2, SN1, SN2, তাহলে আমরা কি করে বুঝবো? এই সব বিষয়গুলো আজকে আর আলোচনা করছে না, কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস তোমরা পড়লা। এটা রুমে গিয়ে একটু ট্রাই করো যেন কনসেপ্টটা ভালো হয়, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। সামনে ক্লাস তাহলে কি করব আমরা? E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া কৌশল দেখব, আর একটা বিক্রিয়া দিব আমি, দিয়ে যেন তোমরা সহজে বলতে পারো এটা কোন বিক্রিয়ার কৌশল অনুসরণ করে, SN1, SN2, E1 না E2, এটা যেন সহজে বলতে পারো। সেগুলো আমরা সবই সামনে ক্লাসে করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।